ভোক্যাবুলারি কোর্সের সপ্তম লেকচারে সবাইকে স্বাগতম। আজকের প্রথম চ্যাপ্টারের নাম লাইফ অ্যান্ড ডেথ। লাইভলি বা প্রাণবন্তের সিনোনিমস হচ্ছে স্প্রাইটলি। মনে রাখতে পারেন স্প্রাইট খেয়ে আপনি অনেক লাইভলি হয়ে উঠছেন। সেখান থেকে ভিভ শব্দটা যে বা ভিভ ওয়ার্ড রুটটা যে লাইফের সাথে রিলেটেড, এটা আগেও বলা হয়েছে। সেখান থেকে ভিভ্যাশিয়াস, ভাইটাল এবং ভাইব্রেন্ট তো বেশ কমন দুটো শব্দ। আনকনশিয়াস বা অচেতনের সিনোনিমস হচ্ছে ইনসেন্সিবল, যার কোনো সেন্স নাই। একই রকম আরেকটা শব্দ ইনসেনশিয়েন্ট। শর্ট লিভড বা ক্ষীণজীবী, এটার সিনোনিমগুলো হচ্ছে এফেমেরাল, আমরা স্বল্পজীবী উদ্ভিদ, বহুবর্ষজীবী উদ্ভিদ, ওখানে এফেমেরাল উদ্ভিদের কথা পড়েছি। ট্রানশিয়েন্ট, যেটা খুব সহজেই পাস করে যায় অথবা খুব দ্রুত পাস করে যায়, সেটা হচ্ছে ট্রানশিয়েন্ট বা শর্ট লিভড। এবং আরেকটা ওয়ার্ড হচ্ছে ট্রানজিটরি, যার ট্রানজিশনের পিরিয়ডটা খুব শর্ট। আর এটার উল্টোটা অর্থাৎ লং লিভডের সিনোনিমস হচ্ছে পেরেনিয়াল বা বহুবর্ষজীবী। ডেথ নিয়ে বলতে গেলে প্রথমে তিনটা শব্দ বলতে হয়: সাকাম্ব, ডিমাইজ এবং ডিফাঙ্ক্ট। সাকাম্ব হচ্ছে ডাই বা মারা যাওয়া, ডিমাইজ হচ্ছে ডেথ বা মৃত্যু, ডিফাঙ্ক্ট হচ্ছে ডেড বা মৃত। অর্থাৎ যখন কেউ সাকাম্ব করে তখন তার ডিমাইজ হয় এবং তখন সে ডিফাঙ্ক্ট হয়ে যায়। অটপসি বা নেক্রপসি, এই দুটো শব্দ আপনারা হয়তো জানেন। নেক্রপসি একটু আনকমন হলে অটপসি খুব কমন। এটা অর্থ হচ্ছে ময়না তদন্ত। এপিটাফ হচ্ছে সমাধি ফলক। কবরের মধ্যে অনেক সময় একটা পাথরের মধ্যে অনেক কিছু লেখা থাকে, সেটাকে বলা হয় এপিটাফ। অবিচুয়ারি শব্দের অর্থ হচ্ছে শোক সংবাদ বা শোক বিজ্ঞপ্তি। আপনারা অনেক সময় পত্রিকাতে দেখে থাকেন, অনেক সময় পত্রিকাতে একটা হোল সেকশন বরাদ্দ করা থাকে অবিচুয়ারির জন্য। ফিউনারাল এবং অবসিকিউই, এই দুটো সিনোনিম, দুটোর অর্থই হচ্ছে শোক সভা। এখান থেকে আরেকটা ওয়ার্ড এসেছে, আমরা আগেও পড়েছিলাম, ফিউনারিয়াল। ফিউনারিয়াল শব্দটার অর্থ হচ্ছে বিষণ্ণ। পস্টহুমাস শব্দের অর্থ হচ্ছে মৃত্যু পরবর্তী। এটাকে মনে রাখতে পারেন এভাবে আলাদা আলাদা করে: পোস্ট হিউমাস, মানুষ মরে গেলে হিউমাস হয়ে যায়, এবং পোস্ট শব্দের অর্থ হচ্ছে পরবর্তী। তো সেখান থেকে পস্টহুমাস শব্দের অর্থ হচ্ছে মৃত্যু পরবর্তী। হিথ লেজার আমার খুব প্রিয় একজন অ্যাক্টর। ব্যাটম্যানের ডার্ক নাইট করার পর তিনি মারা গিয়েছিলেন, এবং এই ক্যারেক্টারটার জন্য, জোকার ক্যারেক্টারটার জন্য তিনি পস্টহুমাস অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আসুন তাকে নিয়ে একটা কম্বাইন্ড কন্টেক্সট দেখি এবং এই শব্দগুলোও দেখি। When I heard the news of the demise of Heath Ledger, I felt so sad. So young and already defunct? Why a talented actor like him has to succumb so early? In the autopsy, it was said that his medicine was overdosed. My friend circle became funereal when we read the obituary and then the epitaph. He received a deserving posthumous Oscar for his Joker role in Batman the Dark Knight. তিনটে শব্দ শিখবো এখন: রেসপায়ার, রিসাসিটেট এবং রিভিভিফাই। রেসপায়ার, এটা শুনতেই বোঝা যাচ্ছে অনেকটা রেসপিরেশন থেকে এসেছে, অর্থাৎ নিঃশ্বাস নেওয়া। রিসাসিটেট এবং রিভাইভের মিনিং সেম, এটা হচ্ছে পুনরায় জীবিত করা। অনেক সময় অনেক হসপিটালে জটিল কোনো অপারেশন করার আগে রোগীরা ডিএনআর ফর্ম পূরণ করে, যেটার অর্থ হচ্ছে ডু নট রিসাসিটেট। অর্থাৎ অপারেশনের সময় যখন যদি কোনো এক্সট্রিমলি খারাপ কিছু হয়ে যায়, তাহলে আমাকে আর ফেরত আনবেন না, কারণ ওই অপারেশন থেকে যদি সে ফেরত আসে তাহলে হয়তো তার পার্মানেন্ট কোনো ড্যামেজ হয়ে যাবে এবং সে ওই ড্যামেজটা নিয়ে সারা জীবন বেঁচে থাকতে চায় না। এজন্য ডিএনআর ফর্ম, ডু নট রিসাসিটেট মি। রিভিভিফাই এর অর্থটাও তাই, পুনরায় জীবন দান করা, কিন্তু এটার মধ্যে অনেকটা মিরাকল টাইপের কিছু জড়িত থাকে। যেমন আমি অলরেডি ডেড এবং আমাকে রিভাইভ করা হলো। এই পুনরায় জীবন দান করা থেকে আরেকটা শব্দ মনে রাখতে পারেন, সেটা হচ্ছে রিসারেকশন। রিসারেকশন, যেটা অর্থ হচ্ছে পুনরুত্থান। খ্রিস্টানরা বিশ্বাস করে যে জিসাস ক্রাইস্টের রিসারেকশন হয়েছিল। সেলুব্রিয়াস খুব সুন্দর একটা শব্দ, এটার অর্থ হচ্ছে হেল্পফুল বা স্বাস্থ্যকর। স্কেথ শব্দটা আপনারা সবাই জানেন, যেটার অর্থ হচ্ছে আঘাত করা। সেখান থেকে আনস্কেথ শব্দটার অর্থ হচ্ছে যার মধ্যে কোনো আঘাত নেই বা ক্ষত নেই। লিথাল এবং টক্সিন তো বেশ সোজা দুটো শব্দ। লিথাল হচ্ছে প্রাণঘাতী, টক্সিন হচ্ছে বিষ। দুটো কাছাকাছি শব্দ, মরবিড এবং মরিবন্ড। মরবিড শব্দের অর্থ হচ্ছে সাজেস্টিং এ মেন্টাল স্টেট দ্যাট ইজ ব্যাড, অথবা বিষাদগ্রস্ত, শোকগ্রস্ত। অন্যদিকে মরিবন্ড শব্দের অর্থ হচ্ছে মুমূর্ষু বা ডাইং। নেটাল শব্দটা আপনারা সবাই জানেন, এটা হচ্ছে জন্ম সংক্রান্ত। আর নিওনেট শব্দের অর্থ হচ্ছে নবজাতক। নিও নতুন, নেট নেটাল, সেখান থেকে নবজাতক, সহজেই মনে থাকার কথা। বেইন আর বেইনফুল কাছাকাছি দুটো শব্দ। বেইন হচ্ছে অভিশাপ বা ধ্বংসের কারণ, যেটা আপনার মৃত্যুর কারণ হতে পারে। আর বেইনফুল হচ্ছে ধ্বংসাত্মক। সেখান থেকে একই রকম একটা শব্দ হচ্ছে পার্নিশিয়াস। পার্নিশিয়াস শব্দের অর্থ হচ্ছে প্রাণঘাতী। ইন্টার এবং ডিজিন্টার খুব মজার দুটো শব্দ। ইন্টার হচ্ছে কাউকে কবর দেওয়া এবং ডিজিন্টার হচ্ছে কবর খুঁড়ে বের করে আনা। ডিজিন্টারের আরেকটা সিনোনিম হতে পারে এক্সিউম। আসুন আরেকটা কম্বাইন্ড কন্টেক্সট দেখি। He was only 21 years old, always sprightly. Suddenly in a party, he became insensible. We took him to the doctors and found out that he is ephemeral. Will be with us for 2 more months. He can live a little more if he lives in a salubrious environment and remains unscathed. He tried to take lethal toxin
because he didn't like his morbid life. He couldn't accept the fact that he is moribund. His bane was a tiny hole in his heart. This baneful hole proved pernicious, because this was present since his natal period. But no one knew about this one when he was a neonate. He could have been saved if it was found in its early age. লিটারারি যে কোনো কিছু, পয়েম হোক, গল্প হোক, উপন্যাস হোক, এগুলোর ইন্ট্রোডাকশনকে বলা হয় প্রোলগ এবং শেষের কনক্লুশনকে বলা হয় এপিলগ। প্রো আগে, এপি পরে, এটা আপনারা সবাই জানেন। আমার কাছে ড্যান ব্রাউনের ইনফার্নো, লেটেস্ট বই ইনফার্নোটা আছে। এটার যে একদম শুরুর চ্যাপ্টার সেটাকে বলা হচ্ছে প্রোলগ, এবং বইয়ের একদম শেষের দিকে যে চ্যাপ্টারটা আছে সেটাকে বলা হচ্ছে এপিলগ। এপিলগটার আরেকটা নাম আছে, এটাকে কোডাও বলা যায়। আবার যে কোনো বইয়ের মুখবন্ধ, যেটা আমরা বাংলায় বলি, সেই মুখবন্ধকে বলা হয় প্রিফেস। আমার কাছে আছে আন্ডার দ্য টাস্কান সান বইটা, ফ্রান্সিস মেয়ার্সের, এবং এটার শুরুর দিকে যে মুখবন্ধ আছে সেটাকে দেখুন বলা হচ্ছে প্রিফেস। কোনো বক্তৃতার উপসংহার, বক্তৃতাকে ওরেশন বলা চলে, তো কোনো বক্তৃতার উপসংহারকে বলা হয় পার ওরেশন। আপনারা পারফোরেশন শব্দটা জানেন, এটার অর্থ হচ্ছে কোনো কিছু ছিদ্র করে দেওয়া, ছাদা করে দেওয়া। এখন কোনো কিছু ছাদা করে দিলে সেটা শেষ হয়ে যায়, তো যখন কোনো ওরেশন শেষ হবে তখন সেটা হবে পার ওরেশন। যে কোনো রকম ফাইনাল আউটকামকেই ডিনোমেন্ট বলা চলে, কিন্তু এটা মেইনলি লিটারারি ক্ষেত্রে ইউজ করা হয়। ফাইনাল আউটকাম অফ এনি লিটারেচার ক্যান বি কল্ড এজ ডিনোমেন্ট। একটা মজার শব্দ হচ্ছে বদলেরাইজ, শুনতে অনেকটা বদলে ফেলা টাইপের মনে হয়, এটার আসলেই মিনিং হচ্ছে বদলে ফেলা। যখন কোনো বইতে কোনো আপত্তিকর অংশ থাকে তখন সেটাকে বদলে ফেলা হচ্ছে বদলেরাইজ। এটার আরেকটা সিনোনিম হচ্ছে এক্সপারগেট। আপনারা পার্জ বা পার্গেটরি এই শব্দগুলো জানেন। পার্জ শব্দের অর্থ হচ্ছে মুছে ফেলা বা পাপ মুছে ফেলা, সেখান থেকে পার্গেটরি হচ্ছে যেখানে প্রায়শ্চিত্ত করে মানুষ, তো সেখান থেকেই এক্সপারগেট হচ্ছে যেখানে বাজে অংশটা বা খারাপ অংশটা মুছে ফেলা হয়। থেসপিয়ান বা হিস্ট্রিয়নিক শব্দগুলোর অর্থ হচ্ছে থিয়েট্রিক্যাল, মানে বা থিয়েটার সংক্রান্ত। যখন আপনি কোনো পারফরমেন্সের কথা বলতে পারেন তখনও বলতে পারেন থেসপিয়ান পারফরমেন্স বা হিস্ট্রিয়নিক পারফরমেন্স। মঞ্চেও হচ্ছে সিন, আর মঞ্চের আগে যেখানে পর্দাটা পড়ে সেই পর্দার যে সামনের সিনটা থাকে, সামান্য একটু জায়গা থাকে, ওই জায়গাটাকে বলা হয় প্রোসিনিয়াম। অ্যাম্ফিথিয়েটার শব্দটা আপনারা সবাই জানেন, এটার অর্থ হচ্ছে গ্যালারি। ট্রুপ শব্দটা আমরা সবাই ইউজ করি, অনেকে এটা সৈন্যদের ক্ষেত্রে বেশি ব্যবহার করে, কিন্তু এটাকে যাত্রার দল হিসেবেও ব্যবহার করা যায়, তখন জাস্ট নামের বানানোর সাথে একটা ই যোগ করতে হবে। প্রোটাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট শব্দগুলো খুব সোজা, যারা সিনেমা দেখেন তারা খুব ভালো করে জানেন যে প্রোটাগনিস্ট হচ্ছে নায়ক বা মূল চরিত্র, অ্যান্টাগনিস্ট হচ্ছে ভিলেন। বাংলাতে যেরকম করে আমরা সুরের তানকে বিভিন্নভাবে ব্যাখ্যা করি, যেমন তারা, মুদারা, উদারা, ঠিক একই রকম ইংরেজিতেও এরকম আছে, সেগুলোকে বলা হয় ওভারচার, ব্রাস, ক্রিসেন্ডো। ভি ফর ভ্যান্ডেটা মুভির মধ্যে ভি যখন হাইকোর্টটা উড়াতে যায় তখন সে একটা মিউজিক চালায় এবং মিউজিকটা আস্তে 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 মিউজিক পিক আপ করতে থাকে, তখন সে এই শব্দগুলো বলে। আসলে আমরা সেই জায়গাটা একটু দেখি। It is to Madame Justice that I dedicate this concerto in honor of the holiday she seems to have taken from these parts, and in recognition of the impostor that stands in her stead. Tell me, do you know what day it is, Evie? November the 4th. Not anymore. Remember the 5th of November, the gunpowder, treason and plot. I know of no reason why the gunpowder treason should ever be forgot. First, the overture. Yes, the strings. Listen carefully, can you hear it? Now the brass. I can hear it. Wait! Here comes the crescendo! How beautiful is it not? ইন্ডেক্স শব্দের অর্থ হচ্ছে লেখা বা রচনা করা, আর অ্যান্থোলজি শব্দের অর্থ হচ্ছে বাছাই করা সাহিত্য সংকলন। রবীন্দ্রনাথের কথা যদি বলি, তিনি অনেক ইন্ডাইট করেছেন এবং তার শুধু অ্যান্থোলজি করতে গেলেও অনেক বড় হয়ে যাবে, অনেক বিশাল।
ম্যাগনাম ওপাস শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ সাহিত্যকর্ম, আর জনরা শব্দের অর্থ হচ্ছে বিভাগ বা ক্যাটাগরি। এখন রবীন্দ্রনাথ লিখেছেন এত বেশি যে তার একটা ম্যাগনাম ওপাস সিলেক্ট করা অনেক কষ্ট, এবং তিনি লিখেছেনও অনেক জনরাতে, নির্দিষ্ট কোনো জনরাতে বাধা পড়েননি। গান লিখেছেন, কবিতা লিখেছেন, ছোট গল্প লিখেছেন, অনেক কিছু নিয়ে লিখেছেন। সোজা কথায় তার রিপার্টোয়ার ছিল অনেক লম্বা। রিপার্টোয়ার শব্দের অর্থ হচ্ছে তার সমস্ত সৃষ্টিকর্ম একসাথে যে লিস্ট, সেই লিস্টটা। লিওনার্দো দা ভিঞ্চি আমার খুব প্রিয় একজন ক্যারেক্টার, তিনি একাধারে অনেক কিছু ছিলেন। আসুন ওনাকে নিয়ে একটা কম্বাইন্ড কনটেক্সট দেখতে দেখতে আমরা আরও কিছু শব্দ শিখি। লিওনার্দো দা ভিঞ্চি, besides being a talented engineer, was a virtuoso, অর্থাৎ অত্যন্ত দক্ষ শিল্পী। He depicted several vignettes, অর্থাৎ চিত্র, and many of them are object to art, অর্থাৎ শিল্পমূল্য সম্পন্ন। His famous work, The Last Supper, was a fresco, অর্থাৎ দেয়াল চিত্র। It's a pity that we do not have his oeuvre, অর্থাৎ তার টোটাল রচনা সমগ্র বা শিল্প সমগ্র আমাদের কাছে নেই। Some of his works are lost. Did you know that he was ambidextrous? See that how he is painting with two hands. এটা হচ্ছে একটা সিরিজ, ডা ভিঞ্চিস ডিমন্স, বেশ ভালো একটা সিরিজ ছিল। লর্ড অফ দ্য রিংস সিনেমাটার মধ্যে অনেকগুলো গান ছিল, সেই গানগুলো নিয়ে আমরা এখন বেশ কিছু শব্দ শিখব। তবে একটা স্পয়লার অ্যালার্ট দিচ্ছি, যারা মুভিটা দেখেননি তারা এখানে কিছু স্পয়লার পেতে পারেন। গ্যান্ডালফ যখন মারা যায় তখন তার জন্য একটা বিশেষ গান গাওয়া হচ্ছিল, সেটা করে বলছিল যে গ্যান্ডালফের জন্য শোকগাথা। এই শোকগাথার শব্দগুলো হচ্ছে ডার্জ, এলেজি বা রিকোয়েম। রিকোয়েম দিয়ে আরও একটা সিনেমার নাম আছে, সেটা হচ্ছে রিকোয়েম ফর এ ড্রিম, সেটা অনেক ভালো মুভি, দেখে নিতে পারেন। ক্যান্টাটা হচ্ছে স্টোরি প্লাস মিউজিক, যখন গানের মধ্যে কোনো স্টোরি বলা হয়। যেমন অ্যারাগন একটা গান গাচ্ছিল একটা মেয়েকে নিয়ে, তখন ফ্রোডোকে জিজ্ঞেস করলো যে তুমি কাকে নিয়ে গান গাচ্ছ, সেটাই হচ্ছে ক্যান্টাটা। হেলমস ডিপে উরুখাইদের সাথে যুদ্ধে জেতার পর তারা তখন একটা গান গাচ্ছিল, যে গানটাকে আমরা বলতে পারি ওরাটোরিও, যেটার অর্থ হচ্ছে গীতি কবিতা, পয়েম প্লাস মিউজিক, ছন্দের মধ্য দিয়ে গান গাওয়া। এটাকে আমরা অবশ্য ফিয়েনও বলতে পারি, যেটা হচ্ছে প্রেইজ প্লাস মিউজিক, অর্থাৎ এই গানের মাধ্যমে তারা প্রশংসা করছিল একটা বিশেষ বারের, যেখানে মদচদ পাওয়া যায়, সেই বারটার নাম ছিল গ্রিন ড্রাগন, সেই গ্রিন ড্রাগনের প্রশংসা করা হচ্ছিল। আমরা এটার জন্য আরেকটা এক্সাম্পল দেখতে পারি, সেটা হচ্ছে যখন যুদ্ধের শেষে অ্যারাগন গান গায়, রিটার্ন অফ দ্য কিং এর একদম শেষের দিকে তাকে ক্রাউন পরিয়ে দেওয়া হয়, তখন সে একটা পিএন বা প্রেইজ প্লাস মিউজিক করছিল। ফেথ শব্দের সিনোনিমগুলো সবগুলো দেখতে প্রায় একই রকম, যেমন ক্রেডেন্স, কনফিডেন্স এবং কনভিকশন। আপনারা হয়তো ভাবছেন যে কনফিডেন্স শব্দটা এখানে কীভাবে আসলো। কনফিডেন্স শব্দটা এসেছে কনফাইড থেকে। কনফাইড করা মানে হচ্ছে যখন আপনি কোনো গোপন তথ্য কাউকে বিশ্বাস করে বলেন, তার মানে আপনার সেই কনফাইড করাটার যে সম্মান দিতে পারবে তার উপর আপনার কনফিডেন্স বা বিশ্বাস আছে। এখান থেকে আরেকটা শব্দ এসেছে কনফেশন, যেটার অর্থ হচ্ছে স্বীকারোক্তি। লয়্যালটি বা আনুগত্য সিনোনিম হচ্ছে এলিজিয়েন্স। আবারও লর্ড অফ দ্য রিংসের একটা রেফারেন্স টানি, যখন অ্যারাগর্নের প্রকৃত পরিচয় দিতে হয় তখন লেগোলাস বলে যে ইউ ও হিম ইউর এলিজিয়েন্স, সেই হচ্ছে প্রকৃত রাজা এবং তোমার আনুগত্য ওর প্রাপ্য। ফিলটি শব্দের অর্থ লয়্যালটি, এবং এটাও লর্ড অফ দ্য রিংসে ইউজ হয়েছিল যখন পিপিন মিনাস টিরিথের লর্ড ডেনেথরের কাছে আনুগত্য স্বীকার করছিল, তখন সে বলেছিল যে ফিলটি বা আনুগত্যের বিনিময়ে ভালোবাসা পাবে, আর যদি বিশ্বাসঘাতকতা করো তাহলে প্রতিশোধ বা ভেঞ্জেন্স নেওয়া হবে। আর আরেকটা রাইমিং ওয়ার্ড হচ্ছে ফিডেলিটি, ফিলটির মতোই দেখতে অনেকটা। লয়াল বা অনুগত, এটার সিনোনিম হচ্ছে শিভালরাস, স্টেডফাস্ট। এই দুটোকেই প্রাচীন নাইটদের ক্ষেত্রে খুব বেশি ব্যবহার করা হতো। স্টালওয়ার্ট, এটা শুনলে আমার প্রথমেই মনে পড়ে যে কোনো একটা যুদ্ধ, ওয়ারের মধ্যে কেউ একদম স্টেডফাস্ট হয়ে আপনার সাথে দাঁড়িয়ে আছে, সেই হচ্ছে স্টালওয়ার্ট। গাইললেস, যার মধ্যে কোনো গাইল নেই, কোনো ধোঁকাবাজি নেই, সেই হচ্ছে লয়াল। ট্রাস্টওয়ার্দি, খুব সহজ একটা শব্দ। আনসোয়ার্ভিং, সোয়ার্ভ শব্দের অর্থ হচ্ছে বাঁক নেয়া, সেখান থেকে আনসোয়ার্ভিং অর্থ হচ্ছে যে কখনো বাঁক নেয় না, যে কখনো ঘুরে যায় না কথা থেকে, সেখান থেকেই লয়াল। এবার দেখব চিটের সিনোনিম, চিট বা প্রতারণা করা। বিট্রেই, খুব সহজ একটা শব্দ। একই রকম আরেকটা শব্দ বেল্ক। হুডউইঙ্ক, খুব মজার একটা শব্দ, যে হুড পরে থাকে, নিজের চেহারা ঢেকে রেখেছে, এবং উইঙ্ক মানে চোখ টিপ দিচ্ছে, অর্থাৎ সব দিক থেকে সে একটা খুবই চিটার বান্দা। পরের দুটো শব্দ হচ্ছে গাল আর চিজল। চিজল শব্দটার অর্থ কিন্তু ছেনি বা বাটালিও হয়, তো যার হাতে ছেনি আছে সে একটা চিট, এভাবে মনে রাখতে পারেন যে চিজল শব্দের অর্থ চিট করা। সুইন্ডল, সহজ একটা শব্দ। ডিসিভ এবং ডিলিউড, আরও সহজ দুটো শব্দ। কজন, এই শব্দটা মনে রাখার জন্য আমি খুব ইউনিক একটা জিনিস মনে রেখেছি। আমার নানাকে যখন আমার নানি জিজ্ঞেস করতো যে বলো আল্লাহর কসম, তো তখন আমার নানা বলতো আল্লাহ কাসাব, তো উনি মকে ব বলতো। তো ওইখান থেকে মনে রাখতে পারেন যে কেউ যদি জিজ্ঞেস করে যে আপনার কাছে কি 1 ডজন ডিম আছে, সে তখন বলবে যে আমার কাছে 1 কজন ডিম আছে, তো তখন সে আসলে ডজনকে কজন বলে আপনাকে চিট করলো।
ডিসলয়ালটি সিনোনিম হচ্ছে ট্রেচারি, খুব সহজ একটা শব্দ। ট্রিকারি একই রকম রাইমিং একটা ওয়ার্ড। পারফিডি, পারফোরেশনের সাথে ছিদ্র করে দেওয়ার একটা সম্পর্ক আছে। তো কেউ যদি আপনাকে ছিদ্র করে দেয়, যেই অ্যাক্টের মাধ্যমে আপনার মন ভেঙে দিল, সেটাই হচ্ছে পারফিডি। চিকেনারি, বেশ মজার একটা শব্দ, এটা কোনোদিন আপনারা ভুলবেন না আশা করি। স্কালড্যাগারি, মাথার কঙ্কালটাকে ডিগ করছে বা খনন করছে, কারো মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া থেকে এটাকে মনে রাখা যেতে পারে। ডিসেপশন খুব সোজা, এসেছে ডিসিভ থেকে। আর্টিফাইস এসেছে আর্টিফিশিয়াল থেকে। গায়েল, একটু আগেই বলেছিলাম যে গাইললেস হচ্ছে যার মধ্যে কোনো গাইল বা ধোঁকাবাজি নেই, কোনো ডিসলয়ালটি নেই। হোক্স খুব সহজ একটা শব্দ। রিউজ, সেই আল্লাহ কাসাব থেকেই মনে রাখতে পারেন যে রোজ না বলে রিউজ বলছে। ব্লাফ খুব সোজা, ব্লাফ মাস্টার শব্দটা আমরা সবাই জানি। ডিসলয়াল বা ধোঁকাবাজ, এটা সিনোনিম হচ্ছে ট্রেচারাস, এসেছে ট্রেচারি থেকে। পারফিডিয়াস এসেছে পারফিডি থেকে। ইনসিডিয়াস একই রকম একটা রাইমিং ওয়ার্ড, এই নামে আবার একটা সিনেমাও আছে, দেখে নিতে পারেন। ক্যাপ্রিশিয়াস আরেকটা রাইমিং ওয়ার্ড, এসেছে ক্যাপ্রিস থেকে। ডিসএফেক্টেড, যে এফেক্ট হয়ে গেছে এবং খুব বাজেভাবে, খুব বাজেভাবে এফেক্টেড হয়েছে, সে হচ্ছে ডিসএফেক্টেড বা ডিসলয়াল। ডিসিটফুল, ডিসিভ বা ডিসেপশন থেকে এসেছে। ফিকল খুব মজার একটা শব্দ, মেইনলি ডিসলয়াল হাজব্যান্ড বা ডিসলয়াল ওয়াইফ বলতে এটা বোঝানো হয়। ফ্রডুলেন্ট, ফ্রড থেকে এসেছে। প্রিটেন্ড বা ভান ধরার সিনোনিম হচ্ছে শ্যাম, ভণ্ড হিসেবেও এটাকে ব্যবহার করা যেতে পারে। ম্যালিঙ্গা, শ্রীলঙ্কান বোলার লাসিথ মালিঙ্গা থেকে মনে রাখতে পারেন, সে নাকি সোজা হাতে বল করতে পারে না, জাস্ট শেখার খাতিরে মনে করুন যে সে এটার একটা প্রিটেন্ড করছে, ভান করছে। ফেইন, এভাবে মনে রাখতে পারেন যে কেউ ফেইন্ট বা অজ্ঞান হয়ে যাওয়ার ভান করছে, তো সে হচ্ছে ফেইনিং করছে। সিমিউলেট এবং ডিসিমিউলেট দুটো শুনতে একটার বিপরীত মনে হলেও আসলে দুটোরই মিনিং প্রিটেন্ড বা ভান করা। আরেকটা ওয়ার্ড হচ্ছে ডিসেম্বল। ট্রেইটার বা বিশ্বাসঘাতকের সিনোনিম হচ্ছে রেনেগেট, এই নামে একটা গেম আছে, ওই গেমের মেইন থিমটাই হচ্ছে বিশ্বাসঘাতকতা। আর টার্ন কোট, দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটা বিশেষ ধরনের কোট ইউজ করা হতো, যেখানে এক পাশে থাকতো নিজেদের দলের পোশাক আর ওটাকে ঘুরিয়ে পরলে হতো ভিন্ন দলের পোশাক। তো যার কোটের টার্নটা ছিল ভিন্ন, অর্থাৎ শত্রু দলের, সেই হচ্ছে টার্ন কোট। ইজিলি ডিসিভেবল বা সহজেই ধোঁকা খায় এমন লোক হচ্ছে গালিবল। গাইল থেকে একটু আগে আমরা পড়েছিলাম, যাকে সহজে গাইল করা যায় সে হচ্ছে গালিবল। আর এটা হচ্ছে ক্রেডুলাস, যার ক্রিডেন্স খুব সহজেই দুলে যায়, ক্রিডেন্স হচ্ছে বিশ্বাস। নাইভ, এটাও খুব সহজ একটা শব্দ। আর যেই ক্যারেক্টারিস্টিক্সটার কারণে আপনি গালিবল হচ্ছেন সেটা হচ্ছে গালিবিলিটি, এসেছে গালিবল থেকে। ক্রেডিউলিটি এসেছে ক্রেডুলাস থেকে। আর আরেকটা ওয়ার্ড হচ্ছে নাইভিটি। ম্যাকিয়াভেলিয়ান খুব মজার একটা শব্দ। ফ্লোরেন্সের একজন রাজনীতিক ছিল নিকোলো ম্যাকিয়াভেল, তিনি আধুনিক রাজনীতি বিজ্ঞানের জনক, সেখান থেকে এই শব্দটা এসেছে। এটার অর্থ হচ্ছে দূরদর্শী সম্পন্ন অথবা কূট রাজনীতি সম্পন্ন। নকল বা কাউন্টারফিট, এই ধরনের জিনিসগুলোকে বলা যেতে পারে শডি বা বোগাস। যেমন অনেক সময় কোর্টে যখন কেউ আর্গু করে তখন সবাই বলে যে এই এভিডেন্সটা শডি, দিস ইজ শডি এভিডেন্স। আপনারা সবাই ইলিউশন শব্দটা জানেন, বিভ্রম। আপনারা অনেকে হয়তো বা এডওয়ার্ড নর্টনের ইলিউশনিস্ট মুভিটাও দেখেছেন। ইলিউসরি শব্দটা মনে রাখতে তাই হয়তো খুব একটা কষ্ট হওয়ার কথা না। ইলিউসরি শব্দের অর্থ হচ্ছে অলিক বা কপট বা মায়াময় বা যেটা বিভ্রম তৈরি করে এমন। রিগ শব্দের অর্থ হচ্ছে জোট চুরি করে কাজ হাসিল করা, অনেকটা ব্ল্যাকমেইল করাও বোঝানো যেতে পারে। মথ শব্দের অর্থ হচ্ছে কাউকে ধোঁকা দিয়ে কিছু হাতিয়ে নেওয়া, প্রবঞ্চনা করা। আর ওয়াগিশ শব্দের অর্থ হচ্ছে মিসশিভাস, যারা খারাপ কাজ করে, দুষ্কৃতিকারী লোক এমন। অবশ্য ওয়াগিশের আরেকটা মিনিং হিউমারাস বা কৌতুকপূর্ণও হতে পারে। এতক্ষণ যে শব্দগুলো দেখলাম, আসলে এগুলো নিয়ে একটা কম্বাইন্ড কনটেক্সট দেখি। তবে তার আগে একটা স্পয়লার অ্যালার্ট দিয়ে নেই। যদি কারো লর্ড অফ দ্য রিংসের ফার্স্ট পার্ট ফেলোশিপ অফ দ্য রিং না দেখা থাকে, তাহলে তারা এখানে কিছুটা স্পয়লার পেতে পারেন। আমি জানি আমি সিনেমাটা নিয়ে অনেক বেশি কথা বলি, এটা আমার সবচেয়ে ফেভারিট মুভি। আর কারো যদি এখন না দেখা থাকে তাহলে অবশ্যই দেখে নেওয়া উচিত। স্পেশালি আমরা এটার একটা বাংলা সাবটাইটেলও তৈরি করেছিলাম, সাবসিনে সেটা পাওয়া যাচ্ছে। সো যাই হোক, আর বেশি দেরি না করে চলুন ঢুকে পড়ি। In the book or movie Lord of the Rings, Boromir was bound to show his allegiance to Aragorn, the true king, but he showed treachery when the time came. Boromir wasn't actually a treacherous man. He wanted to be chivalrous, but it was the magic ring which made him disloyal, and he betrayed his companions. He broke everyone's confidence. Though he was not known for gullibility, the ring made him so gullible that he turned into a renegade. ডিসেপটিভ স্কিম বা প্রতারণামূলক ষড়যন্ত্র, এটার কিছু সিনোনিম আমরা দেখে নেই আসুন। স্ট্র্যাটেজিম সোজা, ওয়াইল, গ্যাম্বিট এবং প্লয়। হাউ টু অ্যামলেম, কীভাবে কী করতে হবে আসুন দেখি। এখানে নাকি ব্যালেন্স করতে হয় লেফট আর রাইট, পুরোটা একটা ডিসেপটিভ স্কিম। একবার এক নেইভ আমার কাছে আসলো অ্যামলেম ব্যবসার প্রস্তাব নিয়ে। সে আমাকে মকড করতে চাইলো,
আমি তাকে যুক্তি দিয়ে বোঝাতে চাইলাম যে এই স্কিমটা ইলিউসরি, সকল ওয়াগিশদেরকে ধরপাকড় করা শুরু হয়ে গেছে, আর বেশি দিন তারা রিক করতে পারবে না। ভাগ্য নিয়ে বলতে গেলে সবার আগেই বলতে হয় হ্যাপ শব্দটার কথা। হ্যাপ শব্দের অর্থই হচ্ছে ভাগ্য, সেখান থেকে হ্যাপলেস হচ্ছে ভাগ্যহীন বা ভাগ্য বিড়ম্বিত, সেখান থেকে মিস হ্যাপ শব্দের অর্থ হচ্ছে লাক ভালো না, অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা এই টাইপের কিছু, সেখান থেকে আরেকটা শব্দ হচ্ছে হ্যাপ হ্যাজার্ড, যার ভাগ্য একদম পুরো হ্যাজার্ডাস হয়ে গেছে। দুটো মজার শব্দ হচ্ছে কিসমত এবং কর্মা। কিসমত শব্দের অর্থ আমরা যা জানি কিসমত তাই, এবং কর্মা শব্দের অর্থ তাই কর্মফল। ইংরেজির অনেক শব্দই কিন্তু সংস্কৃত বা তৎসম থেকে এসেছে। তালিসমান শব্দটা আপনাদের অনেকেরই খুব পরিচিত, যেটার অর্থ হচ্ছে মুজিজা বা অলৌকিক ক্ষমতা সম্পন্ন কোনো বস্তু। অনেকে তাবিজ বা কবচ বলতে বা মাদুলি বলতে তালিসমানটাকে বুঝিয়ে থাকে। ফেইট অ্যাকমপ্লি, এটা খুব মজার একটা শব্দ। এটার অর্থ হচ্ছে যখন কোনো কাজ কমপ্লিট হয়ে যায়, অ্যাকমপ্লি বা অ্যাকমপ্লিশড, নিষ্পন্ন কার্য। প্রি অর্ডেইনড শব্দটার অর্থ হচ্ছে প্রি এবং অর্ডেইনড, প্রি আগে, অর্ডেইনড ঠিক করে রাখা, অর্থাৎ আগে থেকেই ঠিক করে রাখা। নিয়তি বলতে অনেকে এটা বুঝিয়ে থাকে, যেমন দিস ইজ প্রি অর্ডেইনড, দিস ইজ ফেইট। ফেটালিজম শব্দের অর্থ হচ্ছে অদৃষ্টবাদ বা নিয়তিবাদ, আমাদের ভাগ্য আমাদের কন্ট্রোলে নেই, আমাদের যে সুপেরিয়র কোনো পাওয়ার সেটাকে কন্ট্রোল করছে, এই থিওরি। সাডেন লাক বা অপ্রত্যাশিত সৌভাগ্য, এগুলোর সিনোনিম হচ্ছে উইন্ডফল, যেটা হঠাৎ করে বাতাসে ভেসে চলে এসেছে এমন, ফ্লিউক এবং সেরেন্ডিপিটি। সেরেন্ডিপিটি নামে একটা মুভি আছে, কেট বেকিনসেলের মুভি, ভালোই লেগেছিল, অনেক আগে দেখেছিলাম। আর অপ্রত্যাশিত সৌভাগ্যের সাথে সম্পর্কিত হলে সেগুলোকে বলা হয় অসপিশিয়াস বা সৌভাগ্য বিজড়িত। ফরটুইটাস, এই ফরটুইটাস শব্দটা আমি প্রথমবার শুনেছিলাম খুব সম্ভবত পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের ডেড ম্যানস চেস্টের মধ্যে, যেখানে যখন বিল টার্নার এবং উইল টার্নার দুইজন যখন দেখা হয় তখন ডেভি জোন্স বলে যে হোয়াট ফরটুইটাস সার্কামস্ট্যান্স বি দিস। আর আরেকটা ওয়ার্ড হচ্ছে সেরেন্ডিপিটাস, যেটা এসেছে সেরেন্ডিপিটি থেকে। ইল লাক বা দুর্ভাগ্য, এগুলোর সিনোনিম হচ্ছে মিস অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার করতে গিয়েছিলেন, খারাপ কিছু ঘটে গেছে। প্রায় শুনি বুয়েটের ছেলেপেলেরা নাকি কক্সবাজারে গিয়ে মারা যায়। মিস চান্স, চান্স উল্টোটা হচ্ছে মিস চান্স। মিস হ্যাপ, এটা নিয়ে আগেই বলা হয়েছে। ইনকেপেবল অফ বিং অ্যাভয়েডেড মানে অবশ্যম্ভাবী, এটার সিনোনিম হচ্ছে ইনএলাক্টেবল, যেটাকে এলিউট করা যায় না। ইনএভিটেবল, অবশ্যম্ভাবী, এই শব্দটা আমি শিখেছিলাম ম্যাট্রিক্স সিনেমাটা থেকে। ম্যাট্রিক্স ট্রিলজির 3 পার্টের মধ্যেই এই শব্দটা ছিল। হি ইউজড টু বিলিভ ইন কিসমত, হি থট দ্যাট হিজ লাইফ উইল বি অসপিশিয়াস উইথ এ উইন্ডফল, but his hap became haphazard. One by one, he kept falling in misadventure. At first, he said that these were ineluctable. He tried to use talisman to get rid of these problems. When that failed, he came to the right path of karma and told that I will make my own life and not blame my fate.